এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান আলোচনা করবে, তবে চাপের মুখে নতির শিকার নয়। ব্যবসায়ীদের সমাবেশে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলি যুদ্ধ অপরাধে সহযোগিতার দায়ে বাইডেনের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে কায়রোয় আলোচনা শুরু। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোন রাজনীতির ঠাঁই হবে না, নাহিদ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামাতে ইসলামী। এবং জম্মু কাশ্মীরের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়, মোদীকে উদ্দেশ্য করে বললেন ওমর আবদুল্লাহ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। যে কোনো সমস্যা নিয়ে সংলাপের ব্যাপারে ইরানের প্রস্তুতির কথা আবারও ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি একথাও স্মরণ করিয়ে দিয়েছেন যে দাম্ভিক শক্তিগুলোর চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না এবং বল প্রয়োগ করে তেহরানকে আলোচনার টেবিলে নেওয়া সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করার পাশাপাশি তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নির্দেশও জারি করেছেন। তিনি ইরানের তেল বিক্রির পরিমাণ শূন্যের কোঠায় নিয়ে আসতে চান। এর প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান গতকাল তেহরানের শিল্পপতিদের এক সমাবেশে বলেন, কেউ কেউ একথা বলার চেষ্টা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমাদেরকে চাপ কিংবা হুমকি দিয়ে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। তিনি আরও বলেন, যারা বোমা মেরে নারী ও শিশুদেরকে ভবন চাপা দিয়ে হত্যা করে আবার মানবাধিকারের রক্ষক সাজার ভান করে, তাদের সঙ্গে ইরান আলোচনায় বসবে না। তিনি বলেন, তারা আমাদেরকে ক্ষেপণাস্ত্র সহ আত্মরক্ষা করার অস্ত্র তৈরি করতে নিষেধ করে, যাতে তাদের ইচ্ছে মতো আমাদেরকে বোমা মেরে হত্যা করা যায়, কিন্তু আমরা তা হতে দেব না। ইহুদিবাদী ইসরায়েলের ইরান বিরোধী হামলার হুমকি এবং ইরানের সামরিক সক্ষমতার ব্যাপারে পশ্চিমা দেশগুলোর সমালোচনাকে জঘন্য ও অযৌক্তিক বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ইহুদিবাদী কর্মকর্তারা যখন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে, তখন পশ্চিমা দেশগুলো যথারীতি তেহরানকে সামরিক সক্ষমতা শক্তিশালী করার জন্য অভিযুক্ত করছে। তিনি বলেন, পশ্চিম এশিয়া অঞ্চল এমন একটি দখলদার সরকারের কারণে অস্থির হয়ে রয়েছে, যেটি আগ্রাসন ও আইন বিরোধী কার্যকলাপে আসক্ত। কাজেই আত্মরক্ষা করার জন্য ইরানকে তার প্রতিরক্ষা সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে শক্তিশালী করতেই হবে। এর আগে ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাউডি অনসার সম্প্রতি হুমকি দিয়ে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি থামিয়ে দিতে সামরিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এছাড়া পশ্চিমা দেশগুলো বিগত বছরগুলোতে পরমাণু, ড্রোন, মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করার জন্য ইরানের সমালোচনা করে এসব কর্মসূচি বন্ধ করার আহ্বান জানিয়েছে। ইরান শুরু থেকেই বলে এসেছে, দেশটি আত্মরক্ষা করার লক্ষ্যে নিজের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে, কোন দেশের উপর আগ্রাসন চালানোর জন্য নয়। গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধ অপরাধের সহযোগী হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরু করা যায় কিনা তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে একটি মার্কিন মানবাধিকার সংস্থা। দ্য ডেমোক্রেসি নাও ফর দ্য আরব ওয়ার্ল্ড বা ডন নামক মানবাধিকার সংস্থাটি আইসিসির কাছে 172 পৃষ্ঠার একটি আবেদন জমা দিয়েছে। এতে বলা হয়েছে, বাইডেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজাবাসীর বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধ অপরাধ উপেক্ষা করার পাশাপাশি ওই অপরাধে সহযোগিতা করেছেন। সংস্থাটি বলেছে, তারা আইসিসির চিফ প্রসিকিউটরকে গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধ অপরাধে মার্কিন কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত সহযোগী ভূমিকা পালনের বিষয়টি তদন্ত
তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন। ডনের বোর্ড সদস্য রিড ব্রডি বলেছেন, রাজনৈতিক কারণে তাদের দায়ের করা মামলাটি বেশি দূর অগ্রসর নাও হতে পারে, তবে তারা এর মাধ্যমে যে বার্তাটি দিয়েছেন তা পরিবর্তিত হবে না। বার্তাটি হচ্ছে, গাজায় যুদ্ধ অপরাধ হয়েছে এবং তাতে মার্কিন প্রশাসনের 3 শীর্ষ কর্তা ব্যক্তির সুস্পষ্ট ভূমিকা ছিল। তিনি বলেন, আইসিসি এখন কি করে সেটি দেখার বিষয়। অবশেষে ইহুদিবাদী ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নে আলোচনা শুরু হয়েছে বলে মিশর খবর দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় তথ্য সার্ভিস বৃহস্পতিবার রাতে জানিয়েছে, দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নের আলোচনা শুরু করতে ইসরায়েল, কাতার ও আমেরিকার প্রতিনিধিরা কায়রো পৌঁছেছেন। ওই সার্ভিস এক বিবৃতিতে আরও জানিয়েছে, এরই মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নের নিবিড় আলোচনা শুরু হয়েছে। এর আগে 3 ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে যে প্রাথমিক সমঝোতা হয়েছিল তার ভিত্তিতে এই আলোচনা শুরু হয়েছে। সেই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সরবরাহ বাড়ানোর উপায় নিয়েও কায়রো বৈঠকে আলোচনা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গাউডিয়ান সার বলেছিলেন, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে মেয়াদ শেষ হতে যখন আর 2 দিন বাকি, তখন এটির মেয়াদ বাড়ানোর ব্যাপারে ঐকমত্য পৌঁছানো যায় কিনা তা খতিয়ে দেখতে একটি ইসরায়েলি প্রতিনিধি দল কায়রোয় গেছে। স্যার বলেন, তারা প্রতি সপ্তাহে হামাসের পক্ষ থেকে 3 ইসরায়েলি পণবন্দীকে মুক্ত করার শর্তে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি আছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্বে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আত্মপ্রকাশ করেছে। নতুন এ দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে, আর সদস্য সচিব করা হয়েছে আক্তার হোসেনকে। আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। মিম বলেন, আপনাদের মনে আছে গত 5 আগস্ট 2 বোনের কাঁধে ভাইয়ের লাশ, সেই 2 বোনের মধ্যে আমি একজন। ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। 2024 সালের গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করছি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা, শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আমরা সামনের কথা বলতে চাই, পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই। বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজ সকালে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে কর্মী সম্মেলনে এ দাবি করেন তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচন আমরা চাই, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সময়ে সংস্কার করে নির্বাচন করুন, আর নির্বাচনের বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি নিরোধ করার জন্য ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। বিচার সংস্কার ও স্থানীয় নির্বাচন, এই 3টি কাজ নির্বাচনের আগে করতে হবে, এটাই আমাদের দাবি। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল AKM আজহারুল ইসলাম এখন কারাগারে বন্দী আছে। যে সরকার ফ্যাসিস্ট মিথ্যার উপর দাঁড়িয়েছিল, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি বলে মনে করেন নতুন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। দিল্লিতে একটি আলোচনা সভায় জম্মু ও কাশ্মীরে অশান্ত পরিস্থিতির জন্য সরাসরি নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করেছেন তিনি। ওমর আবদুল্লাহ বলেন, 2018 সালের পরে প্রথম নির্বাচিত সরকার পেয়েছে জম্মু কাশ্মীর, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। 2019 সালের আগস্টে 370 ধারা বাতিলের পর বল প্রয়োগ করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী এ সম্পর্কে বলেন, জোর করে ভয় দেখিয়ে শবে বরাতের দিনে শ্রীনগরের জামিয়া মসজিদ বন্ধ করে রাখা হয়েছিল। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভয় দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না, এর প্রভাব ক্ষণস্থায়ী হতে বাধ্য। মুখ্যমন্ত্রী বলেন, এর আগে জম্মু ও কাশ্মীর রাজ্য ছিল, পুলিশ আমলাদের মোতায়েন ও বদলি করার দায়িত্ব ছিল রাজ্যের হাতে। এখন জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল, ফলে পুলিশ ও আমলাদের মোতায়েন করার ক্ষমতা উপরাজ্যপালের হাতে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের হাতে পর্যাপ্ত ক্ষমতা না থাকলে তা আত্মমর্যাদা নয় বলে দাবি তাঁর। গাজা উপত্যকার বিভিন্ন স্থান থেকে 700টির বেশি মরদেহ উদ্ধারের খবর দিয়েছে গাজার সিভিল ডিফেন্স। এটি বলেছে, বেশিরভাগ মরদেহ এত বেশি থেঁতলে গেছে যে সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছেন, ধসে পড়া ভবনগুলোর নিচে থেকে মরদেহ বের করার ভারী যন্ত্র যেমন নেই, তেমনি এসব লাশের ডিএনএ টেস্ট করার মতো প্রয়োজনীয় ল্যাবরেটরির অভাব রয়েছে। পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করে বাসাল বলেন, এখন 10,000-এর বেশি মানুষ গাজার ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে রয়েছে। প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবে সেসব লাশ উদ্ধারের তৎপরতা স্থগিত রয়েছে। গাজাবাসী ফিলিস্তিনি জনগণের দুর্দশা দূর করতে অনতিবিলম্বে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। গাজার সিভিল ডিফেন্স শনাক্ত করা সম্ভব হয়নি, সেগুলোকে দাফন করার জন্য অজ্ঞাত কবরস্থান নামক একটি গোরস্থানে দাফন করেছে। বাসেল দুঃখ প্রকাশ করে বলেন, যেসব দেহাবশেষ পাওয়া গেছে তার বেশিরভাগই এতটা বিকৃত হয়ে গেছে যে তাদের স্বজনদের পক্ষেও সেগুলো শনাক্ত করা সম্ভব নয়। লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি পাইলটবিহীন বিমান বা ড্রোন হামলায় কমপক্ষে 2 জন নিহত হয়েছেন। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, গতকাল হারমেল শহরের উপকণ্ঠে একটি ট্রাকে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালায়। এতে 2 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আরব সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিলেন মাহাদি শাহিন নামে একজন হিজবুল্লাহ নেতা। কয়েক ঘণ্টা পর দক্ষিণ লেবাননের দেইর কানন আল নাহের গ্রামের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে আরেকটি বিমান হামলা চালায় ইসরায়েল। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেডিও তেহরান থেকে শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন যে দক্ষিণ সিরিয়া থেকে তাদের সরে আসার কোনো ইচ্ছা নেই। আমরা সিরিয়ার দক্ষিণে অংশে থাকব, তবে সিরিয়াবাসী ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছে সিরিয়া দখলদারদের জায়গা নয়। এ সম্পর্কে এখন সংবাদ ভাষ্যটি শুনুন সহকর্মী আশরাফুর রহমানের পরিবেশনায়। ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে সিরিয়ার ক্ষমতাসীন বিরোধী দলগুলোর নীরবতার সুযোগে শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী বলেছেন যে দক্ষিণ সিরিয়া থেকে তাদের সরে আসার কোনো ইচ্ছে নেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন যে আমরা দক্ষিণ সিরিয়া থেকে সরে যাব না এবং সেখানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উপস্থিত থাকতে দেব না। দক্ষিণ সিরিয়াকে যে কোনো সামরিক উপস্থিতি থেকে মুক্ত রাখতে হবে। রাষ্ট্রটি জানিয়েছে, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দখলদারিত্ব অব্যাহত থাকায় নেতানিয়াহু বলেছেন যে দক্ষিণ সিরিয়া থেকে তাদের সরে আসার কোনো ইচ্ছা নেই। এদিকে নেতানিয়াহুকে সম্বোধন করে সিরিয়াবাসী সতর্ক করে দিয়ে বলেছে সিরিয়া দখলদারদের জায়গা নয়। মঙ্গলবার তার্তুস, দারা, লাতাকিয়া এবং সুইদারে সিরিয়ার নাগরিকরা গোলান মালভূমির গ্রাম ও শহরে ইসরায়েলি দখলদারিত্বের বিরোধিতা করার জন্য একটি প্রতিবাদ সমাবেশ করেছেন। ওই সমাবেশে ইসরায়েলি শাসক গোষ্ঠীর সাম্প্রতিক বক্তব্য এবং সিরিয়ার ভূখণ্ডের প্রতি তাদের লোভের নিন্দা জানান। সিরিয়ার নাগরিকরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছিলেন, যার মধ্যে একটিতে নেতানিয়াহুকে সম্বোধন করে লেখা হয়েছিল, চুপ করো নেতানিয়াহু, আমরা সিরিয়ার সবাই ঐক্যবদ্ধ
এবং আমরা আমাদের দেশকে রক্ষা করতে জানি। সিরিয়ার জাতীয় সংলাপ সম্মেলনে ইসরায়েলকে সিরিয়ার দখলদারিত্বের অবসান ঘটাতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। সিরিয়া জাতীয় সংলাপ সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা ও যে কোনো বিভাজন প্রত্যাখ্যান করার উপর জোর দেওয়া হয়েছে। দামেস্ক সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আক্রমণকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। পাশাপাশি সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে। তুরস্ক বলেছে ইসরায়েল আঞ্চলিক সম্প্রসারণ ঘটাতে চায়। নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের জবাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিশ্চিত করেছেন যে ইসরায়েল তার অঞ্চল সম্প্রসারণের চেষ্টা করছে। তিনি আরো বলেন, সিরিয়ার জনগণ ইসরায়েলকে তাদের ভূমি দখল করতে দেবে না। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎসের দাবি, আমরা দক্ষিণ সিরিয়াকে দক্ষিণ লেবাননে পরিণত হতে দেব না। তিনি বলেন, দক্ষিণে সামরিক অবকাঠামো স্থাপনের জন্য সিরিয়ার যে কোনো প্রচেষ্টার জবাবে আমরা সেগুলোতে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। অন্যদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চুপ করে থাকা উচিত নয়। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস একটি বিবৃতি জারি করে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলি সরকারের স্থল ও বিমান আগ্রাসনের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে। হামাস বিবৃতিতে বলেছে, আমরা সিরিয়ার বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধমূলক আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী সরকারের হামলা সিরিয়ার সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আরব দেশগুলোর বিরুদ্ধে তাদের বলধর্পী নীতির ধারাবাহিকতার সঙ্গে সংগতিপূর্ণ। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।